ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটু দ্রুত করব কারণ আমাদের টাইম অলরেডি শেষ পর্যায়ে এবং টপিকও শেষ করতে হবে। সো যাই হোক, আমরা শর্টকাট একটু ব্রাশ টুলে চিনব। ওকে, খেয়াল করেন আমরা ইরেজার টুল চিনলাম, আমরা ব্রাশ টুলটা দেখেন, আমরা হচ্ছে জাস্ট সরি রেকর্ড হচ্ছে কিনা একটু দেখি। অলরাইট, সো ব্রাশ টুল দেখেন, ব্রাশ টুল সবাই চিনেন? ব্রাশ টুলটা সবাই পাইছেন কিনা বলেন? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, ওকে। সো ব্রাশ টুলে দেখেন এখানে যে আপনার ব্রাশ টুলটা যেভাবে কাজ করবে সেটা আমি ব্রাশ টুলে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি জাস্ট যে জায়গায় যাব সেটা হচ্ছে এখানে উপরে দেখেন, উপরে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে যেমন 500 5000 লেখা আছে, তাই না? এই যে দেখতে পাচ্ছি না, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ব্রাশের বিভিন্ন স্টাইল আমরা এখানে দেখতে পাবো। সো ব্রাশের অনেকগুলো স্টাইল আছে, যেমন হচ্ছে সফট ব্রাশ আছে, দেন হচ্ছে হার্ড ব্রাশ আছে, হ্যাঁ, আর অনেক টাইপের ব্রাশ আছে, কাস্টম ব্রাশ আছে, দেন হচ্ছে আমরা চাইলে অনলাইন থেকে বিভিন্ন ব্রাশ ডাউনলোড করে সেগুলো ইনস্টল করতে পারি। সো ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন জাস্ট আমরা হার্ড ব্রাশ এবং হচ্ছে সফট ব্রাশ, এই দুইটা ব্রাশের সাথে পরিচিত হব। তো দেখেন আমরা যখন ব্রাশ টুলে আসলাম, আসার পর আমার এখানে হয়তো অতিরিক্ত কিছু ব্রাশ আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা নরমালি এগুলো দেখবেন না, হ্যাঁ। আপনারা নরমালি যেগুলো দেখবেন বাই ডিফল্ট যে ব্রাশ আছে ফটোশপে সেগুলো আপনারা দেখতে পাবেন, যেমন জেনারেল ব্রাশ, ড্রাই মিডিয়া, এবং এখান থেকে 3-4টা ব্রাশ হয়তো আপনারা দেখবেন। ওকে, তো দেখেন এখানে ফোল্ডারের মতো করা আছে, এক ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ব্রাশ আছে। সো এখানে জেনারেল ব্রাশের মধ্যে যে ব্রাশগুলো আছে আমরা সেখান থেকে জাস্ট দুইটা ব্রাশ চিনবো, একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে কি হার্ড ব্রাশ। সো এখান থেকে আমরা সফট ব্রাশটাও সিলেক্ট করতে পারি অথবা হার্ড ব্রাশটাও সিলেক্ট করতে পারি। আপাতত আমরা সফট ব্রাশটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা বাইরে একটা ক্লিক করে আমরা মাউসটাকে মাঝখানে নিয়ে আসলাম। ব্রাশ সাইজটা অনেক বড়, সো এই সাইজটাকে আমরা কিভাবে কমাইতে পারি, জাস্ট কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেট আছে সেটা যদি ক্লোজ আমরা করি, মানে স্টার যেটা আছে সেটা ক্লিক করি, তাহলে দেখেন আমার ব্রাশের সাইজটা কমতেছে। সো এটাই হচ্ছে এখানে প্রসেস। সো এটা আমরা আরেকভাবে করতে পারি, রাইট বাটন ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা সাইজ কমাইতে পারি, এখান থেকে সাইজ বাড়াইতে পারি, এবং নিচে দেখেন হার্ডনেস আছে, অর্থাৎ আমি যদি হার্ডনেস 0 রাখি তাহলে আমরা সফট ব্রাশ পাবো, হার্ডনেস যদি আমরা 100 করে দিই তাহলে আমরা হার্ড ব্রাশ পাবো। এই বেসিক বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আমি যেহেতু আমার হার্ডনেস 0 দরকার, আমি সফট ব্রাশ ইউজ করব। সো আমি জাস্ট এখান থেকে হার্ডনেস 0 নিয়ে আমি সফট ব্রাশটাকে নিয়ে নিলাম। এখন এই ব্রাশটা মূলত কি করতেছে দেখেন, আমি জাস্ট এখানে এইভাবে আঁকি বা আমি এখানে ড্র্যাগ করি, জাস্ট এখানে কালারটা পেইন্ট করতেছে। ওকে, তার মানে ব্রাশ দিয়ে আমরা কি করি, আমরা যারা দেখছি যে যারা রঙের কাজ করে তারা কি করে, রং করতে গেলে কি করে আপনার বিভিন্ন ব্রাশ ইউজ করে, তাই না? বা যারা আর্টিস্ট করে তারা কিন্তু রং করার জন্য বিভিন্ন ব্রাশ ব্যবহার করে, তাই না? সো ঠিক সেম প্রসেসটা হচ্ছে এখানে, আমরা এই ব্রাশ দিয়ে বিভিন্ন আঁকাআঁকি করতে পারি এবং বিভিন্ন ব্রাশ দিয়ে আরো অনেক কাজ করা যায়, যেটা আমরা পরবর্তীতে আমাদের প্রজেক্ট বেস আমরা দেখবো। জাস্ট যেহেতু আজকে আমরা মাস্কিং দেখাবো, সো সেই জন্য আমাকে ব্রাশটা আপনাকে চিনাইতে হয়েছে। সো এখন ব্রাশের যে বেসিক বিষয়টা আমরা জানলাম, আমরা সফট ব্রাশ নিয়ে কাজ করতে পারি অথবা হার্ড ব্রাশ নিয়ে কাজ করতে পারি। আমি সফট অথবা হার্ড যেটাই নেই কেন, আমি এখানে যদি ব্রাশ করে দেখেন, এখন ব্রাশ করলাম সফট, রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে হার্ডনেসটা বাড়াই দেই, এখন যদি ব্রাশ করি তাহলে দেখেন হার্ড। ওকে, সো দুইটা ডিফারেন্সটা আমরা দেখতে পেলাম, সফট এবং হচ্ছে হার্ড। তো এখানে ব্রাশ টুলটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালারের যে কালার থাকবে সেই কালারটাই এখানে পেইন্ট করবে। সো আমি যদি ফরগ্রাউন্ড কালারে চেঞ্জ করে আমি যদি এখানে ইয়েলো করে দিই বা অন্য কোনো কালার করি, তাহলে যখন আমি এখানে যদি পেইন্ট করি তাহলে আমরা ইয়েলো কালারটাই পাচ্ছি। ওকে, সো তার মানে আমরা কি বুঝলাম, ব্রাশ টুল কি করতেছে, বাই ডিফল্ট ফরগ্রাউন্ড কালার যেটা থাকে সেটাকে সে এখানে পেইন্ট করে। ওকে, সো এটাই ছিল ব্রাশের বেসিক, জাস্ট আমরা চিনলাম। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে আনডু করে দিচ্ছি ব্রাশটা। তাহলে আমরা কয়টা টুল আছে চিনলাম, দেখেন শেপ টুল চিনলাম, টাইপ টুল চিনলাম, দেন হচ্ছে ইরেজার টুল চিনলাম এবং হচ্ছে ব্রাশ টুল চিনলাম। এখন আমরা এখানে যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আপনার লেয়ার মাস্ক। ওকে,
যদিও লেয়ার মার্কস এখানে আমি বুঝতে পারছি, এখানে যেহেতু লেয়ার নিয়ে আজকে আমাদের কথাবার্তা, সেই জন্য এখানে লেয়ার মার্কস ক্লাসটাও এখানে আপনার রাখছে বেসিক বিষয়টা জানার জন্য। তো আমরা বা আপনার হচ্ছে এরেজার টুল দিয়ে কি করলাম দেখেন, এখানে যখন আমরা এগুলোকে মুছে দিলাম, এই মোছাটাকে আমরা পরবর্তীতে আর কখনোই ফেরত আনতে পারবো না। এই যে মুছে দিলাম। সো এই লেখাটাকে, এই মোছাটাকে আমরা কখনোই ফিরে আনতে পারবো না যদি আমরা ফাইলটাকে সেভ করে দেই। সেভ করার পর পুনরায় যদি আমি ফাইলটাকে ওপেন করি, তাহলে আমি যদি চাই যে এটাকে আবার ফেরত আনবো, তাহলে আমরা পারবো না। বাট আমি যদি এই সেভ করার পূর্বে আমি যদি কন্ট্রোল জেড দেই, তাহলে দেখেন এটা কিন্তু আবার আনডু হয়ে যাচ্ছে, এটা পসিবল। বাট আমি যদি সেভ করে ফেলি ফাইলটা এবং ফাইলটা ক্লোজ করে আবার ওপেন করি, তাহলে আমরা আগের চাইলেও এটাকে আর ফেরত আনতে পারবো না, আগের অবস্থানে নিতে পারবো না। সো এখানে মাস্কিং যে বিষয়টা কাজ করে, আমরা মাস্কিং ঠিক সেম কাজটাই করবে। আমরা হচ্ছে আমাদের ইমেজ বা আমাদের যে অবজেক্ট, সেগুলোকে আমরা হচ্ছে রিমুভ করতে পারবো মাস্কিং টেকনিকটাকে ব্যবহার করে। বাট মাস্কিংটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে। বাট এখানে যদি আমরা ইরেজার টুল যখন ব্যবহার করব, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। অর্থাৎ আমরা যখন করে ফেলছি এটা নষ্ট হয়ে যাবে, বা যাই করছে এটা একেবারেই করে ফেলছি, চাইলেও আমরা পরবর্তীতে এটাকে ফেরত আনতে পারবো না। বাট আমরা যদি মাস্কিং করে ঠিক সেম কাজটাই করি, তাহলে হচ্ছে আমরা যদি চাই পরবর্তীতে এটাকে আবার আগের অবস্থানে ফেরত আনতে, তাহলে সেটা পসিবল। যদিও আমরা ফাইলটাকে সেভ করে ফেলি এবং হচ্ছে কেটে দিই, আবার ফাইলটা ওপেন করি, তবুও আমরা সেটাকে আবার পূর্বের অবস্থানে ফেরত আনতে পারবো। ওকে, তো সেইটাই আমরা দেখবো অ্যাকচুয়ালি মাস্কিংটা কিভাবে কাজ করতেছে। সেটার জন্য আমরা কি করব, একটা ছোটখাটো একটা প্রজেক্ট এখন আমরা করব, যেটা হচ্ছে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করবো। সো আমরা আপনাকে স্ক্রিন থেকে শেয়ার করছি, আমরা জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে আমি আমার ক্রোমটাকে শেয়ার করলাম। দেন আমরা কি করব, এখান থেকে জাস্ট গুগলে সার্চ করব যে পিৎজা লিখে আমরা সার্চ করলাম। আপনাদের সবাইকে পিৎজা দেখাই, যারা খাইতে মন চায় তারা। এটা আসেনি। হ্যাঁ, এসেছে। হ্যাঁ, যাদের পিৎজা খাইতে মন চায় আপনারা কিনে খেয়ে ফেলবেন। আমি জাস্ট ইমেজে গেলাম। ইমেজ থেকে আমি কি করতে পারি, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিব। ওকে, সো কোনটা নিতে পারি, এখানে দেখি কোন পিৎজাটা দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা দেখি। এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব। ওকে, ডাউনলোড আমরা কিভাবে করব, আমরা জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করি, তাহলে আমরা ইমেজটাকে পাবো। সো এই ইমেজটা কিন্তু ডাউনলোড হচ্ছে। সো আমি ডেস্কটপে ডাউনলোড করলাম, যেন হচ্ছে সেভ করলাম। সো ছোটখাটো এটা প্রজেক্টের মতো, এটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট এই মাস্কিং টেকনিকটা ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব। ওকে, সো দেখেন এখন ইমেজটাকে আমি যদি আমার সফটওয়্যারে আনতে চাই, তাহলে কি করব, আমি স্ক্রিনটাকে চেঞ্জ করছি। তো আপনারা দেখেন আমি জাস্ট ফটোশপটাকে আবার শেয়ার করছি। অলরাইট, এখন আমরা সেই পিৎজাটাকে আমাদের এই ডকুমেন্টে নিয়ে আসব। সো ডকুমেন্টটা আনতে গেলে কি করব, আমি জাস্ট এখান থেকে চাইলে এই ডকুমেন্টটাকে কেটে দিয়ে, এটাকে কেটে দিয়ে আমি জাস্ট হচ্ছে ফাইল যাব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি জাস্ট হচ্ছে পিৎজাটা কোথায় ডাউনলোড করছি আমি একটু দেখে নিই, ডেস্কটপে মেবি। সো আমি ডেস্কটপ থেকে এটাকে জাস্ট ওপেন করব। ওকে, সো এটার মধ্যে আমরা মোটামুটি এখন আমরা মাস্কিং টেকনিকটাকে ব্যবহার করব। যদিও মাস্কিং নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক ক্লাস করব, মানে আরো বেশি আলোচনা করব। সো জাস্ট বেসিক বিষয়টা আমি এখানে শেয়ার করছি। আমরা এই মাস্কিং এর জন্য কি করব, এটাকে মাস্কিং করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই যে পিৎজাটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো যদিও আমরা যে সিলেকশন টুলের সাথে পরিচিত হয়েছি, ওই সিলেকশন টুল দিয়ে এই পিৎজাটাকে সিলেক্ট করা অ্যাকচুয়ালি পসিবল না, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সিলেকশন টুলের আরো যে বিস্তারিত ব্যবহারগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে আমি এটা করার জন্য আপনাকে আরো একটা টুলের সাথে পরিচয় করাই দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখেন, আমি যদি এই যে নিচে আমাদের যে রেক্টেঙ্গেল মার্কি টুল ছিল, তার নিচে যে একটা টুল দেখতে পাচ্ছি, যদি এখানে আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে ক্লিক করে ধরে রাখলে এখানে আমরা দুইটা টুল পাবো। এই টুলগুলোকে বলা হয় সিলেকশন টুল, বা আপনার হচ্ছে মার্কি টুল আমরা বলি আগের টুলগুলোকে। সো এখানে দেখেন দুইটা টুল ইন্ডিভিজুয়াল নাম দেওয়া আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। সো এইগুলোর ব্যবহার, পরিপূর্ণ ব্যবহার ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনারা পাবেন। তো আজকে জাস্ট এখানে জাস্ট এই টুলটার সাথে পরিচিত হন, যেটা হচ্ছে কি আপনার
কুইক সিলেকশন টুল। সো আমি এখানে কুইক সিলেকশন টুলটা একটা ব্যবহার করব। সো এই টুলটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখানে দেখেন একটা ব্রাশের মতো দেখতে পাচ্ছি। সো এটা অনেক ছোট, আমি ঠিক ওই টেকনিকটা ব্যবহার করে এটাকে বড় করব, যেটা হচ্ছে আমরা করছিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে এটাকে আমরা বড় করছি। আবার যদি আমরা স্টার্ট দিই তাহলে এটা ছোট হবে। সো আমি ক্লোজ দিয়ে বড় করলাম। বড় করার পর আমি কি করব, আমার এই পিৎজাটাকে সিলেক্ট করব। সো এগুলো পারফেক্টলি সিলেক্ট করার জন্য অনেকগুলো ওয়ে আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমি টেম্পোরারি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আমরা সিলেক্ট করব। সো এখানে প্লাস সাইন আছে, এটা থাকা অবস্থা আমি জাস্ট এটার উপরে এইভাবে আমি ড্র্যাগ করব। আমি এখান থেকে একটা কাজ করি, চাইলে আমি এটাকে লক উঠায় দিতে পারি। প্রথমে উঠায় দিলাম, দেন হচ্ছে আমি এটা জাস্ট এভাবে ড্র্যাগ করছি, মানে এর উপর দিয়ে আমি ঘষতেছি। ওকে, তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে পিৎজাটাকে আমি সিলেক্ট করব। তাহলে দেখেন পিৎজাটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন আমার এখানে একটু বাড়তি অংশ চলে গেছে না, যে পিৎজার বাইরে কিন্তু একটা অংশ সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন এই যে পিৎজার বাইরে একটা অংশ সিলেক্ট হয়ে গেল, এটাকে আমি চাইলে সিলেকশনটাকে মাইনাস করতে পারি। সো আমরা এটাকে মাইনাস কিভাবে করতে পারি, জাস্ট কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি তাহলে দেখেন এখানে মাইনাস সাইন আসবে। দেখেন মাইনাস সাইন আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা ভিতরে চলে আসছে। ওকে, এখন দেখেন তো আমার পিৎজাটা সিলেক্ট হয়েছে না সুন্দর করে? জি স্যার। বিষয়টা বুঝতে পারছেন তো? এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, সিলেকশন টুল নিয়ে আরো বিস্তারিত। আমি জাস্ট আজকে মাস্কিং এর বেসিকটা দেখানোর জন্য এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সিলেকশনটা চলে গেল, আমি কন্ট্রোল জেড দিই, তো কন্ট্রোল শিফট জেড। আচ্ছা, সিলেকশন আছে। ওকে, তো এখন এই মাস্কিংটা অ্যাকচুয়ালি কোথা থেকে আমরা ইউজ করব দেখেন। আমরা এই লেয়ারে যদি খেয়াল করি, লেয়ারের ঠিক নিচে আমরা চলে আসি। এখানে এই দেখেন, এখানে ছোট্ট একটা বক্স দেখা যায়, মাঝখানে ক্যামেরার মতো একটা আইকন দেখা যায় না? দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলের ঠিক নিচে? আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না? জি স্যার। আমার পিৎজাটা শুধু দেখতে পাচ্ছে। এখন মাস্কিংটা অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে মাস্কিংটা কি। মাস্কিংটাকে আমরা যদি একটু ইজিতে বুঝতে চাই তাহলে আমি বলতে পারি যে আমরা একটা জানালার সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, একটা জানালা হইতে পারে, একটা দরজা হইতে পারে। আমি জাস্ট জানালার সাথে যদি তুলনা করি, ধরেন আপনার জানালাটা বন্ধ আছে, তাই না? যদি বন্ধ থাকে তাহলে বাহির থেকে আপনার রুমের ভিতরে কি আছে কিছু দেখা পসিবল? পসিবল না, নরমালি আমরা দেখতে পাই না, তাই না? আর যদি জানলাটা আমার রুমের ভিতরে কি আছে, আমরা যদি জানলাটাকে ওপেন করে দিই তাহলে কিন্তু আমরা রুমের ভিতরে কি আছে আমরা কিন্তু দেখতে পাই। তো এই মাস্কিং টেকনিকটা হচ্ছে অনেকটা ওইরকম। দেখেন এখানে আমাদের যে মূল লেয়ারটা ছিল, ইমেজটা ছিল, ইমেজের পাশে দেখেন এখানে কি একটা আরেকটা আমরা বাড়তি কিছু দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মূলত মাস্ক। ওকে, এবং এখানে দেখেন যে অংশটুকুর মধ্যে আপনার সাদা অংশ আছে দেখেন, এবং পিছনে ব্ল্যাক অংশ আছে। ওকে, সো যেখানে সাদা অংশ আছে সেই অংশটুকু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আর যেখানে ব্ল্যাক আছে সেই অংশটুকু এখানে দেখা যাচ্ছে না। আমি যদি একটু সহজে আপনারা বোঝার ট্রাই করেন, যে ব্রাশ টুলে আমরা যাব, আমরা যে কারণে ব্রাশ টুলটা আমরা আগে এখানে দেখলাম যে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করি। সো মাস্কিং যে বিষয়গুলো নিয়ে কাজ করবে, একটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা কাজ করবে, আর একটা হচ্ছে আপনার ব্রাশ টুল। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মাস্কিংটা কাজ করবে। সো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে। বুঝতে পারছে? ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক এবং হোয়াইট থাকতে হবে যদি মাস্কিং আমরা ইউজ করি। এখন ব্ল্যাক কেন থাকতে হবে, হোয়াইট কেন থাকতে হবে? আমি এই ব্রাশ টুলে গেলাম এবং ব্রাশ টুলে গিয়ে আমি যদি এটাকে একটু বড় করি, বড় করার পর আমি যদি দেখেন ফরগ্রাউন্ড কালারটা আমার কি আছে, এখানে ব্ল্যাক আছে না? তো আমি যদি এখানে ক্লিক করি আর ঘষি তাহলে দেখেন আমার সম্পূর্ণটা মুছে যাচ্ছে। তাহলে আমার এখানে মাস্কিং এর যে অপশনটা ছিল এখানে দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে না? ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এটা ব্ল্যাক হয়ে যাওয়ার কারণ কি? আমরা যখন এইখানে সম্পূর্ণটাকে ব্ল্যাক করে দিলাম তার মানে আমরা জানালাটাকে কি করলাম, বন্ধ করে দিলাম। বুঝতে পারছি? আবার যখন আমরা এই সম্পূর্ণটাকে হোয়াইট করে দিব তখন আমরা মনে করব যে জানালাটাকে খুলে দিয়েছি।
তো এখন যেহেতু জানালা বন্ধ আছে, আমরা কিন্তু আমার লেয়ারের মধ্যে কি আছে সেটা দেখতে পাচ্ছি না, পাচ্ছে না। বাট আমি যদি এখানে এই ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, মানে আমি ফরগ্রাউন্ড কালারটা, যেহেতু ব্রাশ টুল কি করে আপনার অলওয়েজ ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, তাই না? তো আমি যদি এখানে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেই, মানে চেঞ্জ করে দিলাম, এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে এখানে ঘষি, তাহলে দেখেন আমার মূল যে ইমেজটা ছিল সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আসছে কিনা? তার মানে আমরা কি শিখলাম যে মাস্কিংটা মূলত কি করতেছে, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করতেছে, এবং ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে। যখন ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে তখন হচ্ছে আমার ইমেজটা মুছে যাবে, আবার যখন ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে তখন আমার ইমেজটা কি করবে, আপনার ব্যাক চলে আসবে, মানে ইমেজটা দেখা যাবে। এটা হচ্ছে মাস্কিং টেকনিক। সো এই অবস্থায় আমরা কাজ করে যদি ফাইলটাকে সেভ করি কখনো, তাহলে পরবর্তীতে আমরা চাইলেই আবার এটাকে ব্যাক আনতে পারবো। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে আমি আগের অবস্থানে চলে আসলাম, এই অবস্থানে চলে আসলাম। ওকে, এখন আমি যদি চাই এখানে এটাকে ব্ল্যাক করি, ব্ল্যাক করার পর আমি যদি এখানে পারফেক্টলি আরো কিছু মুছতে চাই, সো আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে একটু বড় করতে পারি। বড় করে আমি কি করতে পারি, ব্রাশ সাইজটাকে একটু মাইনাস করতে পারি, যেমন হচ্ছে কার্ভ ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটাকে মাইনাস করতে পারি। করার পর আমি চাইলে এখান থেকে দেখেন একটু ব্ল্যাক হালকা হালকা দেখা যাচ্ছে, সো আমি এখানে পারফেক্টলি আরো মুছে দিতে পারি। ওকে, তাহলে আমার ইমেজটা কি হবে, এখানে পারফেক্টলি এখানে হবে, তাই না? তো আমি জাস্ট, আপনারা আস্তে আস্তে করবেন ধীরে ধীরে, আমি জাস্ট এখানে একটু কুইকলি করতেছি। তো আমি এই বাড়তি যে ব্ল্যাক দেখা যাচ্ছে সেই অংশটুকু এখানে মুছে দিব, এবং আমি হচ্ছে জাস্ট স্পেস চেপে আমি এটাকে মুভ করতেছি। এটা মনে আছে তো সবার, প্রথম ক্লাসে দেখাইছিলাম। দেন হচ্ছে আমি দেখেন এখান থেকে জাস্ট এইগুলোকে, যেগুলো ব্ল্যাক দেখা যায় আমার কাছে মনে হচ্ছে এগুলো আমি মুছে দিব, সো আমি চাইলে এগুলোকে মুছে দিতে পারি। এটা একটা মোটামুটি একটা প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো এটা আপনাদের টাস্ক থাকবে। ওকে, এক একজনের 5টা করে টাস্ক থাকবে। এটা এটা হইতে পারে পিৎজা বা যে কোনো ইমেজ হইতে পারে, যে কোনো প্রোডাক্ট হইতে পারে। তো আমরা এখান থেকে কি করলাম, মুছে দিই। ওকে, তো খুব ধীরে ধীরে করবেন, আমি এখানে একটু কুইকলি করি। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু এখানে পিৎজাটাকে আমরা কি করলাম, কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম না? এখন এখানে যদি আপনার মনে হয় যে অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে আপনি কি করতে পারেন, আপনি চাইলে ইমেজটাকে ট্রান্সপারেন্ট সেভ করতে পারেন, আপনি চাইলে ইমেজটাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করতে পারেন। সো দেখেন আমরা কিন্তু আজকে শিখবো কিভাবে ইমেজটাকে আপনার সেভ করা যায়, সো বা ডকুমেন্টটাকে সেভ করা যায়। সো এই ডকুমেন্টে আমরা সেভ করতে পারি, একটা হচ্ছে আমরা মূল ডকুমেন্ট হিসেবে সেভ করতে পারি, যেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেই তাহলে সেভের অপশন চলে আসবে, অথবা ফাইল থেকে আমি যদি সেভ যাই, এই যে সেভে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার এখানে সেভের অপশন চলে আসবে। তো এখানে আমরা অবশ্যই দুইটা ভার্সন সেভ করবো, একটা হচ্ছে আমাদের মূল যে র ফাইল সেটা আমরা সেভ করব, যেমন পিএসডি। তো ফটোশপের মূল র ফাইল কি, পিএসডি। ওকে, এই যে এই ফরম্যাটটা আমরা সেভ করব, যদি এটা না থাকে এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে পাবো। ওকে, সো আমরা এই ফরম্যাটটা সেভ করে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। আমি জাস্ট পিৎজা দিলাম, পিৎজা 1 দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে আমার কোথাও সেভ করব সেটা আমি সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিলাম। ওকে, তার মানে আমি এখন মূল র ফাইলটা সেভ করলাম। এখন আমি চাচ্ছি এটার একটা পিএনজি ফরম্যাট সেভ করব। এখন পিএনজি ফরম্যাট কি, পিএনজি ফরম্যাট হচ্ছে আমার যে এই পিৎজাটা, আমার পিৎজাটার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্ট যে অপশন, এটাকে হচ্ছে পিএনজি বলা হয়, অর্থাৎ আমার এই পিৎজার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। বুঝতে পারছে? অর্থাৎ কোনো কালার যদি আমি ইউজ না করি, তাহলে আমি পরবর্তীতে এটা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডের উপর এটা বসাইতে পারবো। তো আমি এখন এখান থেকে একটা পিএনজি ভার্সন সেভ করবো। তো আমি যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে এক্সপোর্ট যাই, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে পিএনজি অপশনটা পাবো। জাস্ট একটু ওয়েট করি আমরা। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন হচ্ছে এখানে আমার এখানে একটু মেবি স্লো হচ্ছে, সো এখানে আসবে। আপনারা দেখেন তো সবার আসছে কিনা। স্যার আসতেছে ধীরে ধীরে। হ্যাঁ, সো দেখেন এটা হচ্ছে আমার পিএনজি ফাইলটা, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। সো এখান থেকে আমি চাইলে ফাইল ফরম্যাট এখানে চেঞ্জও করে নিতে পারি। তো আমি আপাতত যেহেতু পিএনজি রাখবো, সো আমি পিএনজি রেখে আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট অল দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম, এবং ডেস্কটপ এটা সেভ করে দিলাম। ওকে, জাস্ট ওকে দিলাম, আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল।
এখন আমার যদি প্রয়োজন হয় আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেন হচ্ছে এটাকে সেভ করবো, তাহলে এটার নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিব দেখেন, আমরা জাস্ট এখান থেকে নতুন একটা লেয়ার নিব, লেয়ারটাকে আমি অবশ্যই নিচে নিয়ে আসবো টান দিয়ে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং এখানে একটা কালার আমরা অ্যাপ্লাই করে দিই। আমি জাস্ট ইয়েলো কালারটা দিলাম, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা একরকম ছিল, এখন কিন্তু আরেক রকম ব্যাকগ্রাউন্ড হয়েছে, তাই না? তো আপনি যদি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, মানে অন্য কোনো ইমেজ দিতে চান, তাহলে কিন্তু সেটাও পসিবল। আমি কি করতে পারি, জাস্ট এক্সাম্পল হিসেবে এই ইমেজটাকে আমি টান দিয়ে এই লেয়ারের মধ্যে নিয়ে আসি, এই ডকুমেন্টে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে নিচে দিয়ে দিলাম, এটাকে অফ করে দিই। তাহলে দেখেন আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের নিচে এই ইমেজটাকে দিয়ে দিলাম। জাস্ট এক্সাম্পল আর কি, এটা আমি দিতে হবে এরকম বিষয়টা এমন না। ওকে, মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চাইলে অ্যাড করতে পারি, সেটা বোঝানোর জন্য এটা করলাম। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। একটু ওকে, এখন আমি যদি চাই এটাকে আমি সেভ করব জেপিজি আকারে, তাহলে দেখেন আমি ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করতে পারি। সেভ এজে যাওয়ার পর এখান থেকে আমরা ফাইল ফরম্যাট জেপিজি পাবো, দেখেন এই যে জেপিজি। ওকে, তো আমি জেপিজি ক্লিক করলাম এবং এখান থেকে নাম যেটা আছে থাকবে আমি ডেস্কটপে সিলেক্ট করলাম এবং সেভ। ওকে, তাহলে দেখেন আমরা কয়টা ফাইল পেলাম, একটা হচ্ছে মূল র ফাইলটা সেভ করলাম, আবার একটা পিএনজি সেভ করলাম ট্রান্সপারেন্ট, এবং হচ্ছে একটা জেপিজি ফাইল সেভ করলাম। বিষয়টা ক্লিয়ার? এখানে ইয়েলোটা কিন্তু খুব খারাপ লাগতেছে দেখতে, আপনারা অন্য কোনো কালার ইউজ করেন। স্যার এক এক ফাইলে সেভ করা হলো কেন? হ্যাঁ, মানে এক- আলাদা আলাদা ফাইলে পিএসডি পিএনজি আবার জেপিজি, হ্যাঁ আলাদা আলাদাই হবে, তো ফাইলগুলো সব আলাদাই থাকবে, আপনি একসাথে তাহলে সেভ স্যার করতে আমাদের আমাদের এই প্রজেক্ট গুলো কি ফাইল আলাদা উল্লেখ আলাদাই করে দেবেন। দিবেন নাকি? ফাইল আপনি এই যেভাবে করবেন, আপনি চাইলে পিএনজি করতে পারেন, একটা পিএনজি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করবেন, এবং একটা মূল ফাইল থাকবে। এটা কারণ কি, আপনি যখন এই আপনার ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ পাবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনার আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে বলবে, আবার বলবে যে আমাকে ট্রান্সপারেন্ট ইমেজ দিবা, মানে পিএনজি ফাইল দিবে। যখন আপনাকে পিএনজি দিতে বলবে, তখন আমরা যে এই ফাইলটা করলাম যেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট করলাম পিএনজি, ওই ফাইলও দিতে হবে। আবার যদি বলে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে, তাহলে আপনাকে জেপিজি করে দিতে হবে। ওকে, ও জি স্যার। বা ব্যাকগ্রাউন্ড দিয়েও আপনি পিএনজি তে সেভ করতে পারেন, কোনো সমস্যা নাই। যে পিএনজি মানে যে ট্রান্সপারেন্ট, বিষয়টা এমন না। পিএনজি করলে হচ্ছে মূলত আমরা যেটা বুঝি এটা ট্রান্সপারেন্ট থাকে, বাট আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিয়েও যদি পিএনজি ফাইল ফরম্যাটে সেভ করতে চান, সেটাও কিন্তু করা যাবে। ওকে, আর জাস্ট আমরা জি এখানে স্যার। প্রসেসটা বুঝলাম। সো এই প্রসেসে আপনারা লেয়ার মাস্কিং এর এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু অন্তত একজন 5টা করে কাজ করবেন। ওকে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এবং এগুলো করে আপনারা, হ্যাঁ এগুলো করে আপনারা হচ্ছে আমাদের গ্রুপে সাবমিট করবেন, গ্রুপে। আচ্ছা, কিভাবে করলাম সেটা করব না করার পর শুধু সাবমিট? করার পর ফাইলগুলো সাবমিট করবেন। কিভাবে করলেন সেটা করার দরকার নাই। আচ্ছা, এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমরা মনে হয় সব কভার করতে পারবো কিনা আছে সন্দেহ আছে। যেমন হচ্ছে আমরা ক্লিপিং মার্কসটা দেখবো। ওকে, ক্লিপিং মার্কস টার্মস গুলো কিন্তু লিখে রাখেন, এগুলো কিন্তু ভুলে যাবেন। লেয়ার মার্কস আমরা বসছি, জি বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলেই ভালো। লেয়ার মার্কস এটা বেসিক বিষয়, আমরা লেয়ার মার্কস দিয়ে অনেক কিছু করা যায়। আপনার ম্যানিপুলেশন যখন আপনার করবেন, ম্যানিপুলেশন লেয়ার মার্কস খুবই ইম্পর্টেন্ট ম্যানিপুলেশনের জন্য। সো আমরা জাস্ট এখানে এগুলো ডিলিট করে দিই। আমরা হচ্ছে এখন দেখব খুবই একটা মজাদার টুল, মজার একটা ব্যবহার, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। ওকে, ক্লিপিং মার্কস হচ্ছে আপনি যে কোনো একটা শেপ অথবা যে কোনো একটা টেক্সট, এই ধরনের কোনো কিছুর মধ্যে যদি কোনো একটা ইমেজকে আপনি ক্লিপ করতে চান, আমরা দেখছি না কোনো অ্যালবামের মধ্যে দেখা যায় একটা ইমেজ ক্লিপ করা, এরকম দেখি। আবার অনেক সময় আপনার বিভিন্ন ডিজাইন দেখবেন যে একটা সার্কেলের মধ্যে একটা ইমেজ ঢোকানো, তো বা একটা কার্ভ একটা শেপের মধ্যে একটা ইমেজ ঢোকানো, বা একটা স্টার শেপের মধ্যে একটা ইমেজ ঢোকানো। এই বিষয়গুলো আমরা অনেকেই মানে চিন্তা করি যে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে করে। তো খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট আমরা ক্লিপিং মার্কস করে এই কাজগুলো করতে পারি। তো আপাতত আমি এটাকে অফ করে দিই, লেয়ারটাকে অফ করে দিই। আমি এখানে কি করব, জাস্ট একটা শেপ নিব। দেখেন এটা এখানে যাই শেপ টুল থেকে আমি একটা রাউন্ড শেপ নিলাম। দেখেন অল্টার শিফট ধরে আমি একটা রাউন্ড শেপ এখানে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই শেপের মধ্যে আমি যে কোনো একটা ইমেজকে ক্লিক করব।
কোন ইমেজটা ক্লিক করতে পারি দেখেন আমি এখানে একটা ইমেজ যেহেতু আছে এই ইমেজটাকে আমি এই শেপের মধ্যে ঢুকাই দিব, অর্থাৎ এই পাহাড়টাকে আমি শেপের মধ্যে ঢুকাই দিব। ওকে, এখন কি ঢুকতেছে? এটা জি না, ঢুকছে না। ঢুকছে না, তাই না? তো আমি এই শেপের মধ্যে কি করব, পাহাড়টাকে ঢুকাবো। তাহলে আমাকে কি করতে হবে, যে ইমেজটাকে আমি ঢুকাবো সেই ইমেজটাকে আমাকে নিতে হবে উপরে। বুঝতে পারছে? জি অর্থাৎ আমরা ক্লিপিং মাস্ক করার জন্য আমার দুইটা লেয়ার লাগবে, একটা হচ্ছে ইমেজের লেয়ার, আর একটা হচ্ছে আমার শেপ লেয়ার অথবা টেক্সট লেয়ার, অথবা আমি যার সাথে এটাকে ক্লিপিং মাস্ক করব সেই লেয়ারটা লাগবে। তো আমরা যেহেতু এখানে এখন শেপ লেয়ারের সাথে, যেমন এই শেপের সাথে আমরা কি করব, উপরের ইমেজটাকে ক্লিপ করব বা ক্লিপিং মাস্ক করব। ওকে, তাহলে আমি কি করলাম, এই আমার ইমেজটা যেহেতু নিচে ছিল আমি এটাকে টান দিয়ে শেপের উপরে নিয়ে আসলাম। এতটুকু বুঝতে পারছি? স্যার জি বুঝেছি। ওকে, সো এতটুকু বুঝতে পারলে আমরা এখন কি করব, এই যে এটা যেহেতু চোখটা অফ আছে এটাকে অন করে দিই। এখন আমার নিচের শেপটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আমার শেপটা কিন্তু অনেক ছোট, তাই না? এবং আমার লেয়ারটা কিন্তু উপরের লেয়ারটা কিন্তু অনেক বড়, সেজন্য আমরা দেখতে পাচ্ছি না। এখন এটা ক্লিপিং মাস্ক করার প্রসেস হচ্ছে এই দুইটা লেয়ারের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব। ওকে, তো আমি চাইলে দুইটা লেয়ার এভাবে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে ক্লিপিং মাস্কের অপশন পেয়ে যাব। দেখেন এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এই ক্রিয়েট ক্লিপিং মার্কসে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে ক্লিপ হয়ে যাবে। অলরাইট, আমি এখানে দেখি এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস। বুঝতে পারছে? একটা উপরের লেয়ারটা সিলেক্ট করে করবেন, দুটো লেয়ার না, আমি জাস্ট উপরেরটা সিলেক্ট করে করছি। একটা আমরা কি করলাম, অপশন থেকে করতে পারলাম। রাইট, এখন এখানে যে আমরা ক্লিপ করলাম, আমার অনেক বড় একটা ইমেজ ছিল না, কিন্তু একটুখানি দেখা যাচ্ছে। এখন আমি যদি পজিশন চেঞ্জ করতে চাই অ্যাকচুয়ালি ইমেজের, যে আমি ইমেজের কোন পজিশনটা অ্যাকচুয়ালি এই বৃত্তর মধ্যে দেখাতে চাই, তাহলে দেখেন আমার এখানে ইমেজ যে লেয়ারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এটাকে মুভ করতে পারি। দেখেন, ওকে। অথবা আমি যদি চাই যে ইমেজটা মুভ করবো না, আমি লেয়ারটাকে আপনার শেপটাকে মুভ করবো, তাহলে দেখেন আমি শেপটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমি শেপটাকে এখান থেকে সরি শেপ করবো, দেন হচ্ছে এটা উঠাই দিই, দেন শেপটাকে আমি মুভ করবো। দেখেন, বুঝতে পারছি? অর্থাৎ আমি শেপও মুভ করতে পারবো, দেন হচ্ছে আমরা ইমেজটাকেও মুভ করতে পারবো। তো আমি এইটুকু অংশ রাখলাম, রাখার পর আমি এটাকে ওকে দিলাম, দেন হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। সো এই যে প্রসেসটা এটাকে বলা হয় কি, ক্লিপিং মার্কস। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটা শেপের মধ্যে দেখলাম, এটা ক্লিক করলাম। এখন আমরা শেপের মধ্যে না, আমরা একটা নামের মধ্যে ক্লিক করব। ওকে, তো আমি নামের মধ্যে কিভাবে ক্লিক করব, আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমি টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে আমি জাস্ট এখানে লিখলাম, আমি একটা নাম লিখলাম, দেন হচ্ছে আমি এই নামটাকে কি করব, সিলেক্ট করে আমি এখান থেকে আরো বড় করে দিই, এবং অনেক বড় করে দিলাম। হ্যাঁ, অনেক বড় করে দিলাম। বড় করে দিয়ে আমি এই নামের মধ্যে একটা ইমেজকে ক্লিক করব। তো এখানে আমি কোন ইমেজটা ক্লিক করব, যেহেতু আমার ওকে 10 মিনিটের মধ্যে টাইম আউট হতে পারে। আচ্ছা, আজকে এই টপিকটা শেষ করে আমি শেষ করব। আরো যদিও এখানে আরেকটু বিষয় ছিল, যেটা হচ্ছে আপনার লেয়ার লকের একটা বিষয় ছিল, লেয়ার লকটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব। তো এখানে দেখেন আপনার নিচে যে আমরা ইমেজটা রাখছিলাম সেই ইমেজটা দিয়ে এই ইমেজটা দিয়ে কি করব, আমরা এই নামের মধ্যে ক্লিপিং মার্কস করব। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এটা হচ্ছে আমার টেক্সট, তো টেক্সটের মধ্যে আমরা ইমেজটা ক্লিক করব, তাহলে আমরা এই টেক্সট এই ইমেজটাকে কি করি, উপরে নিয়ে যাই, সবার উপরে নিয়ে গেলাম। ওকে, সবার উপরে নিয়ে আসলাম না। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিপিং মার্কস করি, তাহলে দেখেন আমার কিন্তু এই নামের মধ্যে এটা ঢুকে গেছে। ওকে, আমরা কন্ট্রোল জেড করলাম, আমরা একটু আগে নাম এইভাবে রাইট বাটন ক্লিক করে করলাম, বাট আমরা এখন শর্টকাট করব। শর্টকাট কি, আমি এই লেয়ারের সাথে এটাকে ক্লিক করব, তাই না? সেই দুইটা লেয়ারের মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এই লাইনের মধ্যে আমি মাউসটাকে নিব, এইভাবে দেখেন আমি যেভাবে রাখছি। নেওয়ার পর আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চাপেন, তাহলে দেখেন আপনাকে এখানে একটা অ্যারো দেখাবে যে ক্লিক করার জন্য। ওকে, তো আমি যদি এখন এই অ্যারো দেখানোর পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার নামের মধ্যে কিন্তু ইমেজটা ঢুকে গেছে। এখন আমি এই ইমেজটাকে সিলেক্ট করে আমি জাস্ট এটাকে মুভ করতে পারি। দেখেন,
বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, আমি নিচে একটা লেয়ার নেই, একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার। এই লেয়ারটা, সরি, এই লেয়ারটাকে আমি নিচের দিকে নিয়ে আসি। ওকে, এবং এই লেয়ারটার মধ্যে আমরা একটা কালার অ্যাপ্লাই করি, ব্ল্যাক কালার, তাহলে আমরা দেখতে পাবো। এই ধরনের ডিজাইন আপনারা অনেক দেখবেন। ওকে, বিশেষ করে আপনাদের প্রজেক্টের যে আপনাদের কোর্স মডিউল আছে, কোর্স মডিউলে খুব বেশি একটা প্রজেক্ট নাই। সো আমি আপনাদেরকে যে বিষয়টার উপর ফোকাস করব সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন, এবং হচ্ছে এই ধরনের কিছু আইটেম আছে যে প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি বা যে ডিজাইনগুলো খুবই ডিমান্ডেবল। আপনি যদি এখানে ভালো মানে ডিজাইন করতে পারেন তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণ অ্যাকচুয়ালি ইনকাম করা পসিবল। তো দেখেন আমরা টেক্সটের মধ্যে মোটামুটি একটা ইফেক্ট এখানে দিতে পারলাম, তাই না? তো আমরা চাইলে এই টেক্সটটাকে আমরা আরো মানে মডিফাই করতে পারি। যেমন আমাদের এখানে ব্লেন্ডিং অপশন নামে একটা আজকে আপনার মডিউল আছে। সো ব্লেন্ডিং অপশনের একটা বেসিক ব্যবহার আমরা দেখব। ওকে, তো আমি এই আপনার এখানে চলে আসলাম। সো আমি আমার এই টেক্সট যে লেয়ারটা আছে, টেক্সটের মধ্যে আমরা ব্লেন্ডিং অপশন ইউজ করব। অর্থাৎ ব্লেন্ডিং অপশন হচ্ছে বিভিন্ন ইফেক্ট। ওকে, সো এটাও কিন্তু একটা নতুন টপিক, আপনারা লিখে রাখতে পারেন ব্লেন্ডিং অপশন। তো বা এটাকে আমরা লেয়ার স্টাইলও বলে থাকি। এখন আমি এখানে আমরা দুইটা ক্লিপিং মাস্ক করছি, তাই না? একটা হচ্ছে বৃত্ত, আর একটা হচ্ছে কি আপনার নাম। তো আমরা বৃত্তটাকে অফ করে দিই, আমি এটাকে জাস্ট অফ করে দিলাম। আমি হচ্ছে সেই নামের মধ্যে শুধু আমি এটাকে ইউজ করব, এখানে একটু মডিফাই করব। সো মডিফাই আমরা কিভাবে করতে পারি দেখেন, আমি এই যে নামের এই মাঝখানে দেখেন তিনটা যেহেতু পার্ট আছে, এখানে একটা গ্রে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, মানে গ্রে যে কালারটা দেখতে পাচ্ছি, এই গ্রে কালারের উপর আমরা যদি ডবল ক্লিক করি তাহলে আমরা এখানে ব্লেন্ডিং অপশন অথবা লেয়ার স্টাইল নামে একটা বক্স এখানে পাবো। তো এই জায়গার মধ্যে আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ এখানে করতে পারি, অনেক স্টাইল এখানে আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আমি এটা আরেকভাবে করতে পারি, যদি রাইট বাটন ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনটাকে ইউজ করতে পারেন। ওকে, জাস্ট 1 মিনিট, আমি একটু আসতেছি, 1 মিনিট। সেশন যদি আউট হয়ে যায় আমি আবার শুরু করবো, সমস্যা নেই। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম, আমরা ব্লেন্ডিং অপশনটা দেখবো। তো আমরা যদি রাইট বাটন ক্লিক করি, শুনতে পাচ্ছেন না আমার সবাই? রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে আসি তাহলে এখানে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন এখানে আছে। সো এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই ঠিক এই অপশনটা দেখতে পারবো, এটাকে আমরা লেয়ার স্টাইলও বলে থাকি। ওকে, এখানে আমরা জাস্ট বেশি কিছু ইউজ করব না, আমরা ব্লেন্ডিং অপশন দিয়ে কিভাবে টেক্সটের বিভিন্ন স্টাইল করতে হয় সেটা আমরা নেক্সটে কোনো প্রজেক্টে দেখবো। এখন আপাতত আমি এখানে জাস্ট এই টেক্সটটাকে একটু মডিফাই করব। যেমন আমি এখানে একটা স্ট্রোক ব্যবহার করব, দেখেন এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে। সো এই স্ট্রোকের আমি জাস্ট এখানে টিক মার্ক দেওয়ার অপশন আছে, এখানে টিক মার্ক আমি দিব না, না দিয়ে আমি হচ্ছে ঠিক তার পাশে যে স্ট্রোক লেখা আছে লেখাটার উপরে ক্লিক করব। যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে সরাসরি স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে যাবে, বাট আমি এখানে কোনো মানে তেমন কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। সো আমি এখানে না ক্লিক করে ঠিক স্ট্রোকের উপরে ক্লিক করব, তাহলে দেখেন এখানে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে এবং এখানে আমরা কিছু মডিফাই করার জন্য কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা স্ট্রোকের সাইজ আছে, স্ট্রোক সাইজটা কতটুকু দিব। তো আমি এখানে স্ট্রোকের সাইজটা একটু বাড়ায় দিতে পারলাম এইভাবে, এবং এখানে স্ট্রোকের কালারটা হোয়াইট আছে। সো আমি চাইলে এখানে অন্য কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে দেখেন, এখানে কালার নামে একটা অপশন আছে। তো এই কালারের মধ্যে আমরা হচ্ছে এখানে যে কোনো কালার দিতে পারি, আমি জাস্ট এখানে ইয়েলো দিতে পারি।
অথবা আমি রেড দিতে পারি, এইভাবে দিলাম, হালকা রেড দিই বা গাঢ় রেড দিতে পারি। ওকে, আমি জাস্ট ইয়েলোটাই দিলাম। ওকে, ইয়েলো দিয়ে আমি জাস্ট এখানে শেষ করব, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি চাইলে এখানে একটু বাড়ায় দিতে পারি, বাড়ায় দেওয়ার পর অথবা আমি এখানে কমাই দিই, এবং এখানে কিছু পজিশন আছে দেখেন, আউটসাইড, ইনসাইড, সেন্টার। আপনি স্ট্রোকটা কোথায় দিতে চাচ্ছেন, তো আমি এখানে আউটসাইডও দিতে পারি, আমি চাইলে এখান থেকে ইনসাইড দিতে পারি, তো আমি ইনসাইড করে দিলাম। এবং আরেকটু কমাই দিব, আমি এখানে জাস্ট 8 করে দিলাম। ওকে, দেন কেউ একজন কোশ্চেন করেছিলেন যে স্টকের অপাসিটি আমরা কিভাবে দিতে পারি। দেখেন এখান থেকে স্টকের অপাসিটি আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, এই যে স্টক, ওকে, আমার চাইলে স্টকটা ফুল অপাসিটি রাখতে পারি অথবা এখানে কমায়ও দিতে পারি। তো আমি এখানে ফুল বা এতটুকু রাখলাম, ফুলই রাখলাম। রাখার পর আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিই। তাহলে দেখেন আমার যে ডিজাইনটা সেটা কিন্তু মোটামুটি আমার এখানে একটা স্টাইলে চলে আসলো। যদিও আমরা এই টেক্সটের মধ্যে আরো অনেকভাবে স্টাইল দিতে পারি, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। ওকে, সো আর 2 মিনিট আছে, টাইম আউট হয়ে যাবে। সো আজকের জন্য ক্লাস এখানে শেষ হবে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো কিছু দেখবো। তো আপনাদের যেটা প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টটা হচ্ছে আপনারা ওই ক্লিপিং মার্কস করে ওই প্রজেক্টটা করবেন, 5টা ইমেজ করবেন, এবং এইভাবে আপনারা অন্তত 5টা যে কোনো নামের মধ্যে আপনারা এইভাবে যে কোনো নাম আপনি এই আপনার ক্লিপিং মার্কস করবেন। ওকে, সো আমি এখানে কি করব, এই দুইটাকে ধরি, শেপ ধরে দুইটাকে ধরলাম, দুইটাকে ধরে আমি হচ্ছে এখানে এটা মিডল অ্যালাইন করব। ওকে, আমি এখন এটাকে একটা গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেখেন এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি এই মার্কি টুল থেকে জাস্ট একটা সিলেকশন তৈরি করব পুরো লেয়ার জুড়ে, এবং আমি মুভ টুলে যাব এবং এখান থেকে মিডল অ্যালাইন, এখান থেকে মিডল অ্যালাইন। ওকে, করে দেন হচ্ছে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব, এবং এটা হচ্ছে আমার একটা ছোটখাটো একটা প্রজেক্ট। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো যাদের একটু কনফিউজ আছে যে আপনারা বোঝেন নাই, আপনারা হচ্ছে ভিডিওটা দেখবেন, দেখার পর আপনারা এই ধরনের কয়েকটা নাম দিয়ে আপনারা বিভিন্ন ইমেজ এনে জাস্ট এই কাজটা করবেন। এগুলো ব্যবহার করেই আমরা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আমরা যখন প্রফেশনাল প্রজেক্ট করব তখন কিন্তু এই টেকনিকগুলোই আমরা কাজে লাগাবো। ওকে, তো আজকে কিন্তু অনেকগুলো বিষয় শিখলেন, আপনারা হচ্ছে শেপ টুল শিখলেন, আপনারা হচ্ছে একটা সামারি করি, শেষ হয়ে গেলে আপনারা আর জয়েন করার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে জয়েন করব। ওকে, তো টাইপ টুল শিখলেন, দেন হচ্ছে এরেজার টুল সম্পর্কে জানলেন, দেন হচ্ছে আপনারা ব্রাশ টুল সম্পর্কে জানলেন, ক্লিপিং মার্কস, দেন হচ্ছে আপনার লেয়ার মার্কস, দেন হচ্ছে আপনার লেয়ারের হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অনেক কিছু কিন্তু আপনারা শিখলেন। সো অনেকগুলো টপিক ছিল, আশা করি এগুলো মনে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, সো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যে আপনাদের জন্য যেন ভালো কিছু দিতে পারে, সবাই দোয়া করবেন এবং সবার জন্য একসাথে যেতে পারে এবং কোনো একটা কিছু করতে পারে। ওকে, জি স্যার, ভালো থাকবেন। স্যার ইউটিউবের লিংকটা গ্রুপে দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, সবাই ক্লাস। ইউটিউবে কি এখন দিবেন স্যার? এটা আমি এডিট করব, না এডিট করব, এডিট করে চারটা একসাথে করে দেব, তাড়াতাড়ি দিবেন। হ্যাঁ শিওর।